শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই সিং হেলথ। দর্শক, আমরা জানি যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু তারপরও আমাদের পাড়ি দিতে হবে অনেকখানি পথ। বিশেষ করে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রোগীদের আরও কীভাবে তাদের ব্যক্তিগত প্রয়োজন যেটা আছে সেটাকে লক্ষ্য করে আমরা চিকিৎসা দিতে পারি, সেই জায়গাটায় আমাদের অগ্রগতির প্রয়োজন আছে। বাংলাদেশের এই অগ্রগতির যাত্রায় আমরা কিন্তু আমাদের আশপাশের যে দেশগুলো চিকিৎসায় এগিয়েছে তাদের সহযোগিতা নিতে পারে। বিশেষ করে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, তার সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়েছে। আজকে আমরা এই সব কিছু বিষয় নিয়ে কথা বলবো, আমাদের দেশে ক্যান্সার চিকিৎসায় মেডিকেল অনকোলজির বিকাশ এই প্রসঙ্গে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মেডিকেল অনকোলজিস্ট ও ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ, সাবেক সহযোগী অধ্যাপক, মেডিকেল অনকোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, এবং তিনি জেনারেল সেক্রেটারি মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ। ডাক্তার রফিকুল ইসলাম, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের। ধন্যবাদ। We are very grateful that we have got Dr. Tan Wei Chong. He is Consultant Division of Medical Oncology, National Cancer Center, Singapore. Dr. Tan Wei Chong, welcome to our program. Thank you very much. We're happy to be here. Thank you. Dr. রফিকুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি। আমরা মেডিকেল অনকোলজি এই বিষয়টার দিয়ে মনে আলোচনাটা শুরু করতে পারি যে বাংলাদেশে এই মেডিকেল অনকোলজি বিষয়টি কতখানি বিকশিত হয়েছে, কিভাবে শুরু হলো, এবং অনকোলজি বা ক্যান্সার চিকিৎসার যে অন্যান্য শাখা আছে তার সাথে এটি কিভাবে সম্পৃক্ত। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে। মেডিকেল অনকোলজির বিকাশ বলতে যেটা শুরু হয়েছে প্রথমে 2004 সালে এমডি মেডিকেল অনকোলজি ডিগ্রি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের তত্ত্বাবধানে ঢাকা ইউনিভার্সিটির অধীনে এটা শুরু হয় 2004 সালে। তারপর এটা নন রেসিডেন্সি প্রোগ্রাম হিসেবে সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 2010 সাল থেকে কার্যক্রম শুরু করে। তারপর এটা 2014 সালে আবার রূপান্তর হয়ে রেসিডেন্সি প্রোগ্রাম হিসেবে এটা অন্তর্ভুক্ত হয় এবং যেটা এখন চলমান। তো যখন এখানে শুরু হয় আমি আজকে সেখান থেকেই আমি প্রথম এমডি মেডিকেল অনকোলজি হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছি। তারপরের থেকে এই পর্যন্ত আমাদের 33 জন মেডিকেল অনকোলজিস্ট তৈরি হয়েছে এবং আমরা 2022 সালে আমরা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এবং সার্জনস এর তত্ত্বাবধানে FCPS মেডিকেল অনকোলজি কোর্স চালু করা হয় এবং সেখানেও আমাদের কিছু সংখ্যক ফেলো তৈরি হওয়ার অপেক্ষায় আছে। এটা হচ্ছে যে আপনার বাংলাদেশে মেডিকেল অনকোলজি চালু হওয়ার প্রাথমিক একটা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে মেডিকেল অনকোলজি রূপান্তর ঘটানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা 2015 সালের 18ই জানুয়ারি আমাদের এই মেডিকেল অনকোলজি সোসাইটি তৈরি হয় এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও আমরা কার্যক্রম পরিচালনা করি এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশে 4টা আন্তর্জাতিক সেমিনার এবং একটা বেস্ট অফ আস্কো অনুষ্ঠান করেছি। এবছরও আমাদের সেই আন্তর্জাতিক অনুষ্ঠান এবং বেস্ট অফ আস্কো 18 এবং 19 সেপ্টেম্বর 2025 সাল আমাদের হোটেল সোনারগাঁ, প্যান প্যাসিফিক সোনারগাঁ এখানে অনুষ্ঠিত হবে। তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং মেডিকেল অনকোলজির বিষয়ে যদি আমি বলি যে উন্নয়ন কিভাবে সম্ভব, উন্নয়ন হচ্ছে যে আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করতে হয়। সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা আছে, তারপরে পেশেন্ট সাপোর্ট গ্রুপের যে সেগুলো স্বল্পতা আছে, তারপরে কস্টের দিকে যদি আমি চিন্তা করি যে সমস্ত ঔষধগুলো ঠিকমতো রোগীরা কিনতে পারে না, আমাদের কস্ট ইফেক্টিভ। এটা শুধু আমাদের দেশে না, এটা সারা পৃথিবীর অনেক দেশে আছে। এই জায়গাটা আমরা মনে হয় আরেকটু আসি যে জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো কি আছে এবং কিভাবে আমরা উত্তরণ করতে পারি। আমরা একটু ডক্টর চং ওনার কাছে একটু যাই। So Dr. Chong, we are talking about the development and the progress of medical oncology in Bangladesh. Regarding the status in Singapore, you are also practicing medical oncology there. How the field is growing there, or how the field has established, and the route of progression there.
and what are the different type of specialties that are available under the umbrella of medical oncology in Singapore? Yeah, thank you for the question. So, I think as medical oncologists in Singapore, we typically go through internal medicine training first. So, we are all internal medicine trained and accredited, and from there, we subspecialize into medical oncology. Typically, it takes us 3 years to train as an internal medicine specialist, and subsequently another 3 years to become a certified medical oncologist. Generally, subspecialty training for medical oncology happens after that. So, in our center, we generally subdivide ourselves into tumor type teams, and we try to specialize in maybe a couple of tumor types at once. I guess we find that in this way, we are maybe able to offer our patients a little bit more of a specialized care in oncology because we have a bit of more of a depth of experience in our various tumor type teams. Generally speaking, we undergo largely informal training in our various tumor types, maybe for the first 1 to 2 years of our consultant practice, before we are, most of us are a bit more comfortable handling patients on our own. Thank you so much, Dr. Chong, for enlightening us. Dr. Rafiqul Islam, Dr. Chong যেটা বললো যে সিঙ্গাপুরের ক্ষেত্রে তারা যে প্র্যাকটিসটা করছে মেডিকেল অনকোলজিস্ট হওয়ার পথে তাদের যে যাত্রা ইন্টারনাল মেডিসিন পড়ছে, তারপর সেখান থেকে তারা আবার 3 বছরের একটা ট্রেনিং নিয়ে মেডিকেল অনকোলজি আসছে এবং তারপর আবার স্পেশালাইজেশনে যাচ্ছে। আমাদের দেশেও কি একইভাবে এই ফিল্ড তৈরি হচ্ছে? একইভাবে কি আপনারা ওখান থেকে আসেন, অর্থাৎ মেডিসিন যে স্পেশালিটি আছে ওখান থেকে কি যাত্রাটা শুরু হয়? একেবারেই সেম আমি বলবো, কারণ আমাদের যারা মেডিকেল অনকোলজিস্ট হন তাদেরকে প্রথমেই ইন্টারনাল মেডিসিনে পাশ করতে হয়। আচ্ছা, ইন্টারনাল মেডিসিন ইন্টার্নিস্ট হিসেবে পাশ করার প্রয়োজন। আমার 3 বছর হচ্ছে আমরা এই সাব স্পেশালিটিতে এমডি মেডিকেল অনকোলজি ডিগ্রি। খুবই কম্পেয়ারেবল কিন্তু অলমোস্ট তাদের মতো, একেবারে সমতামূলকই আমি বলবো সবার সাথে। আসলে আমরা যে কোর্স কারিকুলামটা করেছিলাম তখন আমরা সারা পৃথিবী থেকে এটা মানে কানেক্ট করে তারপরে আমরা এই কোর্স কারিকুলামটা করেছি, যে কারণে আমাদের এই কোর্স কারিকুলামটা আমাদের ইন্ডিয়া বলেন, আমাদের এই কোর্স এখন নেপালেও চলছে। আমাদের এটা খুবই সামঞ্জস্যপূর্ণ একটা কোর্স, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সেটা আমরা সফল কামিয়েছি। মেডিকেল অনকোলজির এই ফিল্ডটা তাহলে কিভাবে কাজ করছে, যেটা শুরুতে একটু জিজ্ঞেস করছিলাম যে অন্যান্য যেসব ফিল্ড আছে যেমন রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, তার সাথে আপনাদের সম্পর্কটা কোথায়, কিভাবে একসাথে কাজ করেন? সম্পর্কটা হচ্ছে, আমি প্রথমে বলি যে ক্যান্সার এমন একটা চিকিৎসা অন্যান্য চিকিৎসার থেকে একটু ডিফারেন্ট, কারণ ক্যান্সারের চিকিৎসা কেউ একা করতে পারে না। এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম দরকার হয়। এখানে রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট, মলিকুলার বায়োলজিস্ট, হিস্টোপ্যাথোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অনকো নার্স, প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট, সবারই লাগে। কিন্তু এখানে মেডিকেল অনকোলজির ভূমিকাটা কী? ভূমিকাটা হচ্ছে যে একটা ক্যান্সার পেশেন্টের একটা শুধু যে ক্যান্সারই রোগ তা না, তার মধ্যে তার কোমরবিডিটি যেমন ডায়াবেটিস থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকতে পারে, হার্ট ডিজিজ থাকে। সো এইগুলোকে আগে আমরা ম্যানেজ করি, কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা বলি, মেডিসিনাল যে ম্যানেজমেন্ট, এগুলো দেওয়ার পরে রোগী যখন সেটেল ডাউন হয় তখন আমরা স্পেশালাইজড চিকিৎসার দিকে যাই। বিশেষ করে মেডিকেল অনকোলজির যে চিকিৎসা, আমাদের চিকিৎসা আছে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, সব মডার্ন যতগুলো চিকিৎসা আছে সেগুলোর মধ্যে আমরা ফেজ বাই ফেজ আমরা করি। কিন্তু তারপরেও আবার যখন কোনো ডিফিকাল্ট কেস হয় তখন আমরা এটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে আমরা এটা আলোচনা করে তারপরে এর চিকিৎসার গতি প্রকৃতি, কোনটা আগে হবে, কোনটা আগে সার্জারি হবে, নাকি আগে কেমোথেরাপি হবে, নাকি রেডিওথেরাপি হবে, এগুলো আমরা নির্ধারণ করি। এবং শুনে খুশি হবেন যে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এখানে প্রতিদিন মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয়। এই টিউমার বোর্ডের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী রোগীগুলো ওই সাব স্পেশালিটি ডিপার্টমেন্টে চলে যায়, যে চিকিৎসা শুরু হয়। এবং আলটিমেটলি চিকিৎসার পরে আবার ওই রোগীকে আবার মাল্টিডিসিপ্লিনারি টিমে বোর্ডে ফিরে আসার পরে তার যে সাবসিকুয়েন্ট চিকিৎসা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এটা জাস্ট উন্নত বিশ্বের যে প্রসিডিওর আমাদের এখানে সেগুলোই মেনটেন হচ্ছে। আচ্ছা, তাহলে মেডিকেল অনকোলজির ভূমিকাটা ওইভাবে আসে যে একজন পেশেন্ট একজন শুরু করে আপনাদের মধ্য দিয়ে, এবং আপনারা আসলে তাকে বিভিন্ন পথে গাইড করেন, এবং যখন যাকে দরকার সেই টিমটা আসলে আপনাদের নেতৃত্বে তৈরি হয়। অত্যন্ত চমৎকার একটি বিষয়। এবং আমাদের দেশে যে এই যে মাল্টিডিসিপ্লিনারি যেটা বলছেন যে অনেক স্পেশালিটি একসাথে হয়ে ট্রিটমেন্ট দিচ্ছে, নিশ্চয়ই রোগীদের জন্য এটা একটা আশার সংবাদ। ডক্টর চং, সো regarding the
subspecialty that you have talked about in Singapore. In Bangladesh, obviously, there is a lack of the number of oncologists that we need at this moment. We'll talk about that with Dr. Rafiq later. But regarding the expertise that you have been exposed to so far in Bangladesh, this is your second visit here. That's right. So, what's your experience from your interactions with the experts here in Bangladesh? How they are preparing themselves regarding the current status of treatment and management of cancers around the world? I think it's been very encouraging, actually. I mean, I've only been here a couple of times and mostly in an academic capacity. But to me, I think it's very encouraging that the academic discussions here have been very rigorous. There is, in general, a real interest in, international data for therapeutics in oncology. And by and large, I think the discussions have been very data-driven, data-focused, and evidence-focused as well. And I think that's very encouraging because I think first and foremost, oncological practice comes from available efficacy data. So to see this level of discussion in just my limited number of visits here, I think to me that's very encouraging, and I think that's a very good sign that even with the limitation of resources you have over here, that the doctors are trying their very best to keep up to date with treatments and in a bid to offer patients the best possible treatment. So I think definitely, it's very encouraging. Very encouraging. Thank you so much, Dr. Chung. I think the people from Bangladesh will also get confidence, like when they hear the attestations from experts like you. Dr. Rafiqul Islam, যেটা ডক্টর চাং বলছিলেন যে আমাদের দেশে আপনাদের ব্যাপারে আপনাদের এক্সপার্টিজ, আপনাদের নলেজ এবং এট দ্য সেম টাইম সর্বশেষ যে চিকিৎসা হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু উনি বলছেন যে আপনাদের আগ্রহ এবং আপনাদের এক্সপার্টিজ একেবারেই আন্তর্জাতিক মানের। কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশের মানুষের ক্যান্সারের ব্যাপারে একটা অভিযোগ আছে যে আমার এখানে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট তো আমি পাচ্ছি না। সেটার তাহলে কোন জায়গায় আমরা মূলত পিছিয়ে আছি যে কারণে এই অভিযোগটা আসলে উঠছে? এটা আসলে এই মুহূর্তে আমি বলবো যে আসলে পিছিয়ে নাই, কিন্তু আমাদের মানসিকতার একটা বিশাল একটা জায়গা এখানে আছে যে অনেকে মনে করে যে ওখানে গেলে আমি এটা ভালো হয়ে যাবো। যেহেতু জীবন তার, সে বাঁচতে চায়, সে সবসময় ভালোটাই খুঁজবে এবং ভালোর কোনো শেষ নাই। এখান থেকে না হলে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর, অনেকে আমেরিকায়ও চলে যাবে, এসে যায়। সেটা হচ্ছে সে মানসিকতার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমাদের আসলে মডার্ন চিকিৎসা দেওয়ার যতগুলো অ্যামিনিটিস এই ক্যান্সার সেক্টরে বাংলাদেশে সবই অ্যাভেলেবেল। সেটা সরকারি লেভেলেও একটু সীমাবদ্ধতা আছে, কিন্তু এখন প্রাইভেট লেভেলেও মোটামুটি এই সমস্ত মডার্ন চিকিৎসা দেওয়ার সমস্ত সুযোগ আছে। এদিকে আমার মনে হয় পিছিয়ে নেই। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের এক্সপার্টাইজ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরও কিছু মডার্ন টেকনোলজির সাথে সংযুক্ত হওয়ার জন্যে আমাদেরকে বাইরের ট্রেনিং বা কোলাবোরেশন এগুলো অত্যন্ত জরুরি। এগুলো হলে হবে কি যে আমরা বহির্বিশ্বের সাথে উন্নত যোগাযোগের মাধ্যমে আমাদের ওই টেকনোলজি এবং ওই আপ টু দ্য নলেজ যখন আমরা অ্যাকোয়ার করব, তখন এই চিকিৎসাটা দেওয়া আমাদের জন্য আরও ইজি হবে। এবং আরও একটা মানসিকতা আছে, আমাদের রোগীরা সাধারণত যেটা দেখে যে ওনার কোনো ডিগ্রিটা কি, ওনার বিদেশি কোনো আছে কি না, এগুলো একটা ফ্যাক্টর হিসেবে আমাদের কাজ করে। আসলে যদিও এটা কোনো মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর আছে এক্সপার্টাইজ কতটুকু আছে, সে কতটুকু পেশেন্টকে ডিল করতে পারছে, রোগীর সাথে তার সক্ষতা কতটুকু। পেশেন্ট অ্যান্ড ডক্টর রিলেশনশিপ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন বিল্ডিং কনফিডেন্স রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আছে। তবে আরেকটা বিষয়, যেমন আপনারা বাংলাদেশে যে ক্যান্সার রোগীদের সংখ্যা যে ক্রমবর্ধমান এবং অনেক পেশেন্ট, সেই তুলনায় আরও বেশি অনকোলজিস্ট থাকলে বোধহয় এই জায়গাটা আরও একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটা ভালো বলছেন। আমি এটা বলি যে আমরা এখন 33 মেডিকেল অনকোলজিস্ট। এই মুহূর্তে যদি আমি সবচেয়ে ন্যূনতমভাবে বলি তাহলে আমার 200 মেডিকেল অনকোলজিস্ট অনেক পিছিয়ে আছে, কিন্তু সেটা নাই। তারপরেও সীমাবদ্ধতার মধ্যে যদি আপনি বলেন, আপনি যেহেতু উল্লেখ করছেন, যদি আমি বলি যে আমার 33 মেডিকেল অনকোলজিস্ট পাশ করে বসে আছে 5 বছর, 7 বছর, 10 বছর, তার কোনো পোস্টিং নাই, কোনো পদোন্নতি নাই। এটাও একটা ফ্যাক্টর। এবং সেই জন্য রোগীরা জানতে পারছে না, রোগী মনে করছে যে সে একটা মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিচ্ছে। বেসিক্যালি ইজ নট এ মেডিকেল অফিসার। এখন তার 8 বছর 9 বছর হয়ে গেছে, সে এখন অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে থাকার কথা, কিন্তু এই সুযোগ সুবিধা নাই, যে কারণে আমরা সেই
জনগণের দোরগোড়ায় ওইভাবে আমরা পৌঁছাতে পারছি না। এটা একটা বিশাল বড় রকমের একটা বিশাল প্রতিবন্ধক। আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের সোসাইটির মাধ্যমে। আমরা অলরেডি পোস্ট গ্রাজুয়েশনের জন্য গিয়েছি, সেখানে আমরা অনেক আগিয়ে গিয়েছি। ফাইনাল পর্যায়ে সেখানে আবার দেখা যাচ্ছে একটা ক্লজ দিয়ে আমাদের এটা ডিলে করছে। এবং আপনি জানলেই হবেন যে আমাদের পদোন্নতি, ডিপিসি পদোন্নতি হবে, সেখানে মাত্র একটা মাত্র পোস্ট, 3টা খালি আছে, 2টা মানে ফল্টি ইস্যুর জন্য দেখানো হয় নাই, সে 2টা পাবে না। হয়তো সে 1 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদোন্নতি পাবে। এটা তো খুবই ভয়ঙ্কর একটা। সুতরাং এই ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে আছে, এটা আমরা জানি, এটা নিয়েই আমরা কাজ করি, আমাদের রোগীদেরকে আমরা সেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আপনি আরও একটা জিনিস হবেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটা ভিসা জটিলতায় অনেক রোগী যেতে পারছে না, কিন্তু এই রোগীগুলো কিন্তু কোথাও যায় নাই, বাংলাদেশে আছে। এবং এই আমাদের যে চিকিৎসক যারা এই মুহূর্তে এক্সিস্টিং আছে, তারা কিন্তু এই বিশাল লোড আমরা কিন্তু কাঁধে নিয়ে কাজ করছি এবং সফলভাবেই করেছি। কোনো রোগী কিন্তু কোনো কমপ্লেন নাই যে সে চিকিৎসা পায় নাই সরকারি হসপিটালে বা বেসরকারি এসে। খুব সুন্দরভাবে ম্যানেজ করছি আমরা। তবে এখানে সরকারের এই জায়গা থেকে যেটা আপনি বললেন, পলিসিগত যে বিষয়টা, এটি ঠিক করা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ আমাদের নইলে কিন্তু এখানে এক্সপার্ট যা আসবে, সে আগ্রহটা কিন্তু থাকবে না যদি দেখে যে এখানে একটা ধারাবাহিক পদোন্নতি বলি এবং তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন, যেটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো অবশ্যই, যেহেতু সে যদি দেখে, যেহেতু খোঁজখবর নেয়, সে যদি দেখে যে আমি পাশ করে আমি পদোন্নতি পাবো না, সুতরাং সে ডিসইন্টারেস্ট হয়ে এই সাবজেক্টে অথচ ক্যান্সার রোগী এত বাড়ছে, সেখানে তাদের জন্য এটা খুব দরকার। আমরা আশা করি এই বিষয়গুলো নিয়ে পরে আরও কোনো অনুষ্ঠানে আমরা কথা বলবো। ডক্টর চং, সো রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অ্যাডভান্সমেন্টস, we are talking about the expert knowledge that we have and the interest that we have among the young upcoming experts. But at the same time, regarding the training and the collaborations, if we can have more international exposures, connectivity, that will be hugely beneficial. So in your view, how we can be more proactive regarding the collaborations between NCCS or other organizations in Singapore and the different societies and bodies in Bangladesh? Oh, I think definitely. I think engagement, even from our end, it is a big priority for us. Engaging with our international collaborators, Bangladesh being one of our major collaborators. So I think, like you said, education in medical oncology is a little bit of an unmet need in many parts of the world. Even for medical professionals, oftentimes when I first got into oncology, my colleagues used to tell me it's as if we speak a different language. The treatment that we give is foreign to them, even doctors. And to top it all off, the genomics that's coming into oncology, it's so complex and it's very difficult for oftentimes very inaccessible for even junior doctors and staff. And I think that's where outreach to our juniors are very, very important, whether be it in Singapore or in Bangladesh. Because I find a lot of the times once we engage our juniors and we make the effort to tell them more about oncology and everything, it turns from confusion to interest, because it's really very interesting. And to be honest, that's how I got into medical oncology in the first place. And I think fostering all these international collaborations, whether be it workshops like this, or whether be it more large-scale conferences and engaging the juniors to attend more of these, I think it's a very important part of piquing their interest in this area. And I mean, personally, this is also something that I'm quite passionate about back at home. I'm quite involved in medical education as well. Yeah. And that's amazing. I mean, you are already contributing here, we're offering workshop here. But regarding, as you have mentioned, some upcoming subjects and upcoming domains that are now integrating with oncology field, like genomics, personalized medicine, precision medicine, how important it is to also recognize, for example, the collaborations with universities and medical schools, how it is done in Singapore, because I think that can be quite a good recipe for Bangladesh to try. So I think genomic medicine is something that not just Singapore, I think elsewhere in the world we find it tough to integrate into medical school curriculum. So even in Singapore, the medical oncology representation in
medical schools is probably a little bit limited. It's because medical students, they only have 5 years to learn everything they need to become a doctor, and priority is given to general medicine, surgery and such, for good reason, of course, for good reason. But I think this issue, precision medicine is already in oncology and is coming to many other specialties. So I think there's no escaping from it. Certainly in oncology, I think for me, ESMO certainly recognizes the need, and I mean, I think that's why they are intending to publish an ESMO handbook of precision oncology. Yeah, so I think there's a real need to integrate genomic medicine into medical school, and even also into junior doctor education curriculum and all. In Singapore, this is mainly done through our outreach to junior doctors. So when they rotate through us, we make it a priority to do some genomic medicine teaching, whether be it from the germline setting, our cancer genetics service, or whether be it from a somatic setting. And of course, in oncology, the somatic setting is a very big space, because almost all cancer now has an element of precision oncology in it. Thank you so much, because this is so important also for Bangladesh. So Dr. Rafiqul Islam, যেটা আজকেও যেমন একটা ওয়ার্কশপ হচ্ছে এখানে, সেখানে প্রেসিশন মেডিসিনের কথা আসছে, প্রেসিশন অনকোলজির কথা আসছে, এবং যখনই এটা আসে তখনই জিনোমিক্স বা জিনোম সিকোয়েন্স, জিনোম টেকনোলজি এগুলোর কথা আসে। এই ক্ষেত্রে আমাদের দেশে যারা তরুণ ডক্টর যারা হচ্ছে, অনকোলজি হোক বা ইভেন অন্যান্য ফিল্ডে হোক, সেখানে তাদেরকে এই বিষয়ে সচেতন করা, তাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কি করা যেতে পারে? বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এ ধরনের নলেজ আছে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছি, এই বিষয়গুলো আমাদের অনেকখানি জানাশোনা। আপনাদের সাথে কিভাবে কোলাবোরেশন হলে আমরা এই দিকটা একসাথে এগিয়ে যেতে পারি বলে মনে করেন? এটা আসলে মানে ব্যাপক একটা সংস্কারের দরকার। সেটা হচ্ছে, যেমন আমাদের MBBS কোর্সে ক্যান্সার সম্বন্ধে কোনো চ্যাপ্টার নাই, ইনক্লুড হয় নাই। এটা অত্যন্ত জরুরি, কারণ একটা ছাত্র যখন এখানে ঢুকছে, তার একটা ইন্টারেস্ট গ্রো করতে হবে। সে ক্যান্সার সম্বন্ধে কোনো কিছুই এখানে পড়ে না, অন্যান্য সাবজেক্ট পড়ে, কিন্তু সুতরাং ইন্টারেস্ট ওইখান থেকেই সে ফল করছে বা জানে না। পরবর্তীতে যখন যারা এখানে আসছে, দেখা যাচ্ছে যে তাদের কোনো না কোনো আত্মীয় বা মানে ক্যান্সার হয়েছে, সেই ইন্টারেস্টে অনেকেই আসছে। ম্যাক্সিমাম যাদের ইতিহাস আমরা দেখেছি আর কি, যেমন আমার বাবার ক্যান্সার ছিল, আমি ওখান থেকে হয়তো আগ্রহ তৈরি হয়েছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেখানে আমাদের অনকোলজিস্ট সংখ্যা বাড়ানোর জন্য যেখানে এন্ট্রি পয়েন্ট, সেখানে মাত্র বছরে 4 জন ঢুকতে পারে। যেখানে আমাদের দরকারও অনেক, সেখানে 2 জন সরকারি, 2 জন বেসরকারি এই মুহূর্তে। এটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতেই যাব। তৃতীয়ত কথা যেটা বলছেন, যে ক্যান্সারের যে চিকিৎসার ল্যান্ডস্কেপ, এটা কিন্তু ডে বাই ডে চেঞ্জিং। যে মোর কেমোথেরাপির থেকে এখন টুয়ার্ডস দ্য টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি অ্যান্ড মোর প্রিসিশন মেডিসিন। এখন এই প্রিসিশন মেডিসিন বা টার্গেটেড থেরাপি দিতে গেলে আপনার মলিকুলার বায়োলজি ছাড়া, জেনোমিক্স ছাড়া কোনো দিনও সম্ভব না। এইখানেও আমরা বাংলাদেশ, আমাদের এখানে এটার অভাব আছে, যদিও এখন সবাই এগিয়ে আসছে বিভিন্নভাবে এই মলিকুলার ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে, যদিও এটা স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে। আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারেও স্বয়ংসম্পূর্ণ হব, এবং যে মোস্ট মডার্ন চিকিৎসা যেটা বলছেন প্রিসিশন মেডিসিন, এটা আমরা অবশ্যই এখানে করতে পারবো, সেটা ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। Yes, thank you, Dr. Chong. So regarding this collaborations, obviously we are expecting that the connections will be more warmer, will come closer. From patients' perspective, at one point Dr. Rafiqul Islam saying that patients always want the best treatment. So they will get something in Bangladesh, but at some point probably they will also seek treatments outside. And some of the patients from Bangladesh also go to Singapore. But at the end, when they come back to Bangladesh, it is their desire that they remain connected with the physicians from Singapore, but they get the treatment in local settings. For example, they can be under Dr. Rafiq, but they can also be supervised use from Singapore. Is anything that can be done, that can be more easy setting, which will fulfill this desire of patients
who want to continue their treatment in Bangladesh after the consultation in Singapore? Yeah, definitely. So for us, I mean, we always prefer that, you know, at some point patients are treated at home because while they come to us and perhaps we are able to offer the latest treatments and everything, but at the end of the day, patients, when they're overseas, they're isolated, they may not have the proper support system in place to tide them through the treatment and everything. So eventually when patients go home, of course we always hope that the oncologist back in their home country is able to continue the treatment for them. And to that end, we have explored few options before. So for example, we have had patients who perhaps we prescribe the medications, the prerequisite medications, for a period of time, and the oncologist back in their home country follows up. These medicines can be oral. Oral makes it easy. If the patient is willing to, we can always just prescribe, for example, 3 months of treatment, and the patient can take that 3 months of treatment at home, be monitored by their oncologist. For IV, for intravenous medicines, it's a little bit more tricky, but we've done it before. We have given patients vials of treatment if, let's say, it's not available in the home country. Of course, it makes it tricky because it also depends on the medication stability. Certain of our drugs, they're not very stable over time, and so this may not be an option. But as much as possible, a lot of times we can do that. Yes, I think that will be very appreciated by the patients. So, Dr. Rafiqul Islam, আপনাদের যে সোসাইটি, যেটা মেডিকেল সোসাইটি, অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ, এটার মাধ্যমে আপনারা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ল্যান্ডস্কেপে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আপনারা প্রত্যাশা করেন এবং কন্ট্রিবিউট করতে চাচ্ছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা বলেছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, যে আমরা এটা প্রত্যেকটা অর্গান ওয়াইজ চিকিৎসার মধ্যে চলে যাব। ক্যান্সার একজন ডাক্তার সমস্ত ক্যান্সারের চিকিৎসার কোনো প্রয়োজন নাই। কেউ লাং ক্যান্সার নিয়ে করবে, কেউ ব্রেস্ট ক্যান্সার, কেউ কোলোরেক্টাল ক্যান্সার, কেউ হেড নেক নিয়ে করবে। এইভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে এটা মোর স্পেসিফিক চিকিৎসার মধ্যে যাওয়া হবে এবং আলটিমেটলি রোগীর যে আমাদের যেটা আপনি যা বলছেন যে কনফিডেন্স এবং বিদেশ যাওয়ার প্রবণতা, সে যখন দেখবে যে এইখানে ট্রিটমেন্ট এবং এখানে ট্রিটমেন্টে দেয়ার ইজ নো ডিফারেন্স, তখন এই যে কনফিডেন্স আমি যেটা বললাম এবং ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এটা বিল্ড আপ হলেই আপনি দেখবেন যে আমাদের এখানেই সমস্ত কিছু আমরা মেনটেন করতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা। দ্বিতীয়ত আমি বলেছি যে এক্সপার্টাইজ ডেভেলপের কোনো বিকল্প নাই এবং এই এক্সপার্টাইজ এর কোনো আপার লিমিট নাই। সুতরাং আমরা আমাদের কন্টিনিউয়াস যে প্রচেষ্টাটা থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক সোসাইটির সাথে আমরা যোগাযোগ রক্ষা করি, তাদের সাথে প্রোগ্রাম করি এবং এই যে আজকে আমরা সাইন হেলথের সাথে এমওইউ করলাম, উদ্দেশ্য এইটাই যে যারা আমরা আমাদেরকে আপগ্রেড করতে পারি, সো দ্যাট যে আমাদের দেশজন সেখান থেকে বেনিফিট হয়। এবং আপনি অলরেডি জানেন যে আমরা অনলাইনে আপনার পিএইচের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে অনলাইন যে শিক্ষামূলক কার্যক্রম সিএমই এগুলো আমরা চালাচ্ছি। আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন নিজেদের মধ্যে আমরা সিএমই করতেছি, তারপরে ইন্টারন্যাশনাল সেমিনার আমি বললাম এটা করছি এবং এটা প্রতি বছর অব্যাহত থাকছে এবং আমরা প্রতি বছর বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমরা আপগ্রেড করে বিভিন্নভাবে আমরা এটা আনছি। যেমন গত বছর আমরা বেস্ট অফ আস্কো করেছি, যেটা বাংলাদেশে এই প্রথম এবং এবারও আমরা সেটাও করব। এর আগে আমরা প্রিসেপ্টারশিপ প্রোগ্রাম করেছি, বিভিন্ন প্রিসেপ্টারশিপ প্রোগ্রাম। সুতরাং আমাদের এই প্রোগ্রামগুলো ট্রেনিং প্রোগ্রামগুলো চলছে আমাদের যারা ফিলো আছে তাদের জন্য। এটা চলতেই থাকবে ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে যে উন্নতি ঘটানো এটা চলতে থাকবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এমন না এন্ড, এটা চলতেই থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আমি ডক্টর চং, we are almost at the end of the program. So regarding your collaborations here and also your institutional commitment here, we know that today we have signed an MOU between the Medical Oncology Society in Bangladesh and NCCS Singhealth. So how do you envision the future? How you think Bangladesh and Singapore both bi-directional improvement or development can come from this kind of collaboration? I think for me, probably two ways. Of course, clinical collaborations is always key, and it's an integral part of our practice anyway. We share patients across borders. Many patients come to NCC, and
they eventually go back to Bangladesh, and obviously there can be a lot of learning in terms of exchanges of treatments of individual patients and stuff like that. So I think the clinical collaboration is probably one key part, and of course the second thing is of course the academic collaborations, the conferences, the workshops that we do together, the preceptorships, whether for trainees or whether for junior or senior oncologists. I think it forms a very important part of it as well. And just as I'm here today, also if oncologists in Bangladesh find the opportunity to come to where we are in Singapore, that would be great as well. Thank you so much. I think this kind of bi-directional communications will be the most important and prized things for the patients. Like at the end, patients, as you said, the heart of the care, so they will be extremely benefited. Dr. Rafiq, আমরা একেবারে শেষের দিকে, কিন্তু আপনার বক্তব্য দিয়ে মনে আমরা একটু কনক্লুশনে যেতে পারি যে আপনার আসলে কি ধরনের প্রত্যাশা আমাদের পলিসি মেকারদের কাছ থেকে, দেশে যারা সিদ্ধান্ত নিচ্ছেন উপর লেভেলে চিকিৎসা ব্যবস্থায়, ক্যান্সারকে এখন আলাদা করে কেন দেখা দরকার এবং তাদের কাছে আপনার কি আহ্বান থাকবে? ক্যান্সার আলাদা করে দেখার কারণ এই কারণে যে এখন আমি যদি ফিউচারের কথা চিন্তা করি, প্রত্যেক ঘরে ঘরে একজন ক্যান্সার রোগী থাকবে, এরকমই একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি। সুতরাং এই বার্ডেনটা যদি আপনি এখন থেকে না বুঝেন, তাহলে আপনি এই স্বাস্থ্য ব্যবস্থায় ক্যান্সারের যে ম্যানেজমেন্ট, এটা আপনি করতে পারবেন না। সেটার জন্য পলিসি মেকিংয়ে আমরা চেষ্টা করছি, আমি যেটা বলেছি আপনাকে অলরেডি, যে মেডিকেল অনকোলজিস্টের সংখ্যা বাড়াতে হবে এবং তাদের যথাযোগ্য মর্যাদা, তাদের বিভিন্ন পোস্ট ক্রিয়েশনের মাধ্যমে এটা করতে হবে। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও আগে আসতে হবে, এসে তাদেরও সেখানে এনগেজ করতে হবে, কারণ এই এক্সপার্টাইজগুলো নষ্ট হয়ে যাবে যদি সে ওয়ার্কিং প্লেস না পায়। বা আপনি যেটা বলছেন, যদি আমি কাজের উপযুক্ত পরিবেশ না পাই, তাহলে আমি ইন্টারেস্ট হারালে আমি কী হবে, আলটিমেটলি সে এই লাইনে আসবে না। আর দ্বিতীয়ত কথা, আমরা একটু পিছিয়ে, যেটা ওনাদের সিঙ্গাপুরে আছে বা অন্যান্য দেশে আছে, আমাদের এখানে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল আদৌ তো পক্ষে নাই। আমরা এদিকেও ধাবিত হওয়ার চেষ্টা করব ডেফিনেটলি আস্তে আস্তে। আমাদের যখন ম্যান পাওয়ার বাড়ছে এবং অন্যান্য সবাই এগিয়ে আসছে, তাদের সহযোগিতা আমরা ক্লিনিক্যাল ট্রায়ালও আমরা চালু করার পরিকল্পনা আছে। আর সর্বশেষ আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে, এবং লাস্টলি আজকে সাইন হেলথকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা আমাদের সাথে এমইউ স্বাক্ষর করেছে, যার মাধ্যমে আমরা আশা করি বেনিফিটেড হব। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ট্যাং হই চং for coming here Bangladesh and give time with us. So many thanks. No, thank you for inviting me. Thank you very much. Thank you. আপনার দুইজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর চাং ফর গিভিং আস টাইম অ্যান্ড ডক্টর রফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দুজনকে। দর্শক, শেষ করছি সুরাখায় প্রতিদিনের আজকের আয়োজন। ডক্টর রফিক, ডক্টর চং সিঙ্গাপুর থেকে, দুই দেশ থেকে দুজন ক্যান্সার বিশেষজ্ঞ, কিন্তু তাদের যেই ইমোশন, তাদের যে উদ্দেশ্য, সেটি কিন্তু এক। আমাদের ক্যান্সার রোগীদের জন্য আরও সঠিক চিকিৎসা, আরও আন্তরিক চিকিৎসা কিভাবে করা যায়, সেটি নিয়েই কিন্তু তাদের মিশন। আমরা আশা করব আমাদের দেশে যারা সিদ্ধান্ত নেন আমাদের চিকিৎসা ব্যবস্থার কোন দিকে যাবে, গতিপথ কী হবে, তারা নিশ্চয়ই তাদের এই আবেগটুকু বুঝবেন, তাদের এই ডেডিকেশন, সেটাকে তারা মূল্যায়ন করবেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশি ক্যান্সার রোগীদের সেবায় তাদের এই আত্মত্যাগটুকু আরও সফল হোক, সেই পথটিকে তারা সহজ করে দেবেন। সে আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিনের আয়োজন।